নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য দোলনা। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন দোলনা। রাত তখন বেশ গভীর। পুরনো দোতলা জমিদার বাড়িটা পুরো মরার মতো ঘুমোচ্ছে। মাঝে মাঝে দক্ষিণের বাতাস লাল দিঘির উত্তরের বাঁশঝাড়ে তার কান্না শুনিয়ে যাচ্ছে। আর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তুমি যদি ভালো করে কান পাতো, তাহলে বাঁশবনের মর্মর শব্দ ছাড়াও আর একটা অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুমি শুনতে পাবে। শব্দটা একটা তালে তালে হয়ে চলেছে, ঠিক যেন একটা দড়ির দোলনা আর কাঠা থেকে ঝুলিয়ে তাতে বসে কেউ দোল খেলে যেমন তালে তালে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়, ঠিক তেমন। আর 130 বছরের পুরনো জমিদার বাড়িটা তার জন্মলগ্ন থেকেই এই শব্দটা সহ্য করে আসছে। এই অদ্ভুত শব্দটা যে গভীর রাতে কোথা থেকে আসে তা আজও কেউ ঠাউর করতে পারেনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, জমিদার বাড়ি ছাড়া এই চত্বরে আর কোথাও ওই শব্দ তুমি শুনতে পাবে না। এই গ্রামের প্রায় প্রত্যেকেই ওই শব্দ শুনেছে। জমিদার বাড়ির লোকেরাও স্বীকার করুক আর না করুক, জমিদার বাড়ির মোটা দেওয়ালের আড়ালে একটা আলোচনায় ফিসফিস করে চলে। এই শব্দটা কিসের শব্দ বলো দেখি? যাদের বয়স কম, যারা যুগের সাথে তাল মেলাতে পেরেছে, তারা এই শব্দটাকে অতটা গুরুত্ব দেয় না। কিন্তু যারা বয়সে প্রাচীন, জমিদার বাড়ির ভেতরের গুমোট অন্ধকারের মতো যারা নীরব আর থমথমে, সেই সব আদ্যিকালের মানুষগুলো প্রাচীন জমিদার বাড়িটার মতো একটা অনড় বিশ্বাস বুকের ভিতরে পুষে রেখে চলেছে। ও বাড়ির প্রতিটা ইঁটের খাঁজে খাঁজে বিষাক্ত নিঃশ্বাস লেগে আছে। ও বাড়ির প্রতিটা অন্ধকার কণে অভিশাপেরা মাকড়সার মতো জাল বুনে চলেছে। এ শব্দ কখনো থামবে না। একদিন ধীরে ধীরে ও বাড়ির সবাইকে গ্রাস করে নেবে ও শব্দ। ও বাড়ির ভিটেতে পাপ ঢাকা পড়ে আছে। এদিকে অনেক বছর পর জমিদার বাড়ির বাতাসে একটা খুশির খবর ছড়িয়ে পড়েছে। জমিদার বাড়িতে নতুন অতিথির আগমন ঘটেছে। আর আবার গ্রামে কানাঘুষো একটা জমিদার বাড়ির কালো ইতিহাস লোক মুখে শোনা যাচ্ছে। আজ থেকে প্রায় 130 বছর আগে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন জমিদার দুর্গাগতি মুখোপাধ্যায়। তখন জমিদার বাড়ি বেশ জমজম করছে। জমিদার দুর্গাগতির 7 ছেলে বউ ও নাতিপুতি নিয়ে জমজমাটি পরিবার। হঠাৎ জমিদার বাড়িতে একটা সর্বনাশের কালো ছায়া নেমে এলো। আজ থেকে 100 বছর আগেও জমিদার বাড়িতে এমনই একটা খুশির খবর ছড়িয়ে পড়েছিল। জমিদার দুর্গাগতির বড় ছেলের ঘরের বড় বৌমা, মানে দুর্গাগতির বড় নাতবউ, মা হতে চলেছিল। নতুন তৈরি হওয়া জমিদার বাড়িতে প্রথম কেউ মা হতে চলেছিল। আর এই খবরটা
যেদিন পুরো জমিদার বাড়িতে জানাজানি হলো, সেদিন থেকেই একটা একটা করে ভয়ঙ্কর অভিশপ্ত রাত জমিদার বাড়ির বুকে ধেয়ে আসতে লাগলো। সেদিনের পর থেকে প্রায় 100 বছর কেটে গেছে। জমিদার বাড়ি একটু নিশ্চিন্তে একটা রাতও ঘুমাতে পারেনি। আজ থেকে প্রায় 100 বছর আগের সেই রাতের গল্প এখনো গ্রামের 2-1 অতি প্রাচীন মানুষের কাছে শোনা যায়। সে এক অভিশপ্ত ভয়ঙ্কর রাত। রাত তখন একটু একটু করে গভীর হচ্ছে। জমিদার বাড়ির প্রতিটা মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হঠাৎ জমিদার বাড়ির বড় নাতবউ, মানে যিনি মা হতে চলেছেন, সেই শশীকলা দেবী ঘুমাতে ঘুমাতে হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। মনে হলো তার মুখের ওপর কার যেন একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। ঘুমটা ভেঙে যাবার পর তিনি দেখলেন পুরো ঘর রাতের নীলচে অন্ধকারে ভরে উঠেছে। কেউ কোথাও নেই। তেনার পাশে তেনার স্বামী শুয়ে অঘরে ঘুমাচ্ছেন। শশীকলা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, এটা হয়তো তার মনের ভুল, কোনো দুঃস্বপ্ন হয়তো তিনি দেখেছেন। এই ভেবে তিনি যেই আবার চোখটা বন্ধ করতে যাবেন, হঠাৎ এক ঝলকে তার গায়ের রক্ত জল হয়ে গেল। তিনি দেখলেন বিছানা থেকে কিছুটা দূরে ঘরের মেঝের ওপরে রাখা একটা খালি কাঠের চেয়ারের ওপর কেউ যেন বসে রয়েছে। একজন মহিলা। অন্ধকারের মধ্যে তার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। সে এক দৃষ্টে শশীকলা দেবীর দিকে তাকিয়ে রয়েছে। অন্ধকার কালো মুখের দুটো তীক্ষ্ণ চোখের নীলচে দৃষ্টি ছুরির ফলার মতো শশীকলা দেবীর পেটটাকে যেন ভেদ করে দিতে চাইছে। এবার ধীরে ধীরে শীর্ণ কালো ডাইনি মূর্তিটা একটু একটু করে এগিয়ে এসে খাটের কাছে মাথা নিচু করে শশীকলা দেবীর পেটের কাছে মুখটা নামিয়ে প্রকাণ্ড সাপের মতো চেরা একটা জিভ বার করে সে শশীকলা দেবীর 4 মাসের গর্ভবতী উদরটাকে একটু একটু করে চাটতে শুরু করেছে। শশীকলা দেবী শত চেষ্টা করেও তিনি একটুও নড়তে পারছেন না। আর সেই ভয়ঙ্কর ডাইনি মূর্তিটাকে কিছুতেই তিনি ঠেলে ঠেলে সরাতে পারছেন না। তার মনে হচ্ছে যেন পেটের ওপর কে একটা গরম ছুরি চালাচ্ছে। হঠাৎ শশীকলা দেবীর গঁ গঁ শব্দ শুনে তার পাশে শুয়ে থাকা তেনার স্বামী উঠে শশীকলা দেবীকে একটা ঝাঁকার দিতেই তার ঘুমটা ভেঙে গেল। তিনি ভাবলেন তিনি হয়তো একটা দুঃস্বপ্ন দেখছিলেন, কিন্তু এই দুঃস্বপ্ন যে কতটা অভিশপ্ত তা তিনি সে রাতে ঘুণাক্ষরেও টের পেলেন না। কিন্তু এর পর থেকে প্রতি রাতেই এই একই ঘটনা তার স্বপ্নের মধ্যে ঘটে চলতে লাগলো। তিনি আরও দেখতে পেলেন একটা খালি দোলনা বারান্দার কড়ি কাঠ থেকে ঝুলছে, আর সেটাতে দোল দিচ্ছে সেই ডাইনিটা, আর বলছে, দে তোর পোলারে আমায় দে, আমি এতে দোল দিয়ে ওরে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। দে দে তোর
পেটের পোলাটারে আমায় আমায় দে। এরপর থেকে শশীকলা দেবীর জীবনের বাকি কটা রাত এইভাবেই ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠতে লাগলো। সেই অচেনা ডাইনি আর দোলনার ক্যাচ ক্যাচ শব্দ তাকে ক্রমশ উন্মাদ করে তুলতে লাগলো। অনেক তান্ত্রিক, কবিরেজ, তাবিজ, তন্ত্রমন্ত্র, কিছুতেই কিছু হলো না। সেই ভয়ঙ্কর মূর্তিটার গভীর রাতে আনাগোনা আর দোলনার ক্যাচ ক্যাচ শব্দ কেউ বন্ধ করতে পারল না। শেষ অবধি ঠিক 9 মাসের মাথায় আর সহ্য করতে না পেরে স্বামীর চোখের সামনে গভীর রাতে শশীকলা দেবী 2 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। এই ঘটনার পর থেকে যখনই যেই ওই বাড়িতে গর্ভবতী হয়েছেন তার সাথে এই একই রকম ঘটনা ঘটেছে। সেও সেই ভয়ঙ্কর নারী মূর্তিটাকে দেখেছে, শুনেছে গভীর রাতে খালি দোলনা নাড়ার শব্দ। তবে সব গর্ভবতী নারী কিন্তু আত্মহত্যা করেনি। কেউ পাগল হয়েছে কিন্তু সন্তানের জন্ম দিয়েছে, কেউ সন্তানের জন্ম দেওয়ার সময় মারা গেছে, কেউ বা আবার সেই অত্যাচার সহ্য করতে না পেরে নিজের গর্ভে নিজের সন্তানকেই ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে এবং নিজের মৃত্যুকে নিজেই ডেকে এনেছে। সেই থেকে এই জমিদার বাড়িতে সন্তান জন্ম যেন একটা অভিশাপে পরিণত হয়েছে। আজ এত বছর পর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। জমিদার বাড়ির শেষ বংশধর নিশানাথ মুখোপাধ্যায় বাবা হতে চলেছেন, আর তেনার স্ত্রী মাধবীলতা ঘুমের মধ্যে এক অভিশপ্ত চেহারার দর্শন পেতে শুরু করেছে। সেই হাড় হিম করা একটা দুঃস্বপ্ন, আর তার সাথে জমিদার বাড়ির বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করেছে সেই ফাঁকা দোলনার ক্যাঁচ ক্যাঁচ শব্দ। জমিদার বাড়ির গুটি কতেক অবশিষ্ট লোকজনের আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভেবে ভয়ে ভয়ে দিন কাটছে, কিন্তু নিশানাথ মুখুজ্জে এই অভিশপ্ত ঘটনার চিরতরে সমাধানের পথ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন। আর জমিদার বাড়িতে ঘটে যাওয়া সেই সব ভয়ঙ্কর ঘটনাগুলোকে যারা নিজের চোখে দেখেছে তাদের মধ্যে যে 1-2 জন জীবিত রয়েছেন, তাদের মধ্যে একজন হলেন মালি বামাচরণ দাস। সে জমিদার বাড়ির প্রতিষ্ঠার বছর 30 পর থেকে ওই বাড়িতে মালির কাজ করছে, আর তার বয়স এখন 100-রও বেশি। আর নিশানাথ তার কাছ থেকেই আগের সব ঘটনা শুনেছে, তবে সেও জানে না এর কারণ কি। তবে বামাচরণ শুধু বলেছিল, তবে জমিদার বাড়ি তৈরির আগে কিছু তো একটা ঘটেছিল। আমার বাবা বলতো সে নাকি বড় ভয়ঙ্কর। তবে কি ঘটেছিল তা আমার বাপ আমারে বলেনি, তবে একটা নাম আমি বাপের মুখে খুব শুনেছিলাম, তান্ত্রিক কাল ভৈরব। ওর সাথে ও ঘটনা নাকি জড়িয়ে আছে। ওরে খুঁজে বার করো, ওই বোধহয় ওই ঘটনার সমাধান জানে।
কিন্তু তিনি কি আর বেঁচে আছেন? নিশানাথ বললেন। বামাচরণ একটু খেকিয়ে উঠে বলল, যারা জীবন মরণের ঊর্ধ্বে তাদের মরণ হয় না। বাপ বলতো আসবে, কাল ভৈরব ঠিকের প্রতিশোধ নিতে আসবে। ও আসবে, ওর আসার সময় হয়েছে। সে এলো, কাল ভৈরব এলো, আর সাথে নিয়ে এলো কিছু পৈশাচিক রহস্যের অভিশপ্ত উত্তর। বাকি অংশ পরবর্তী পর্বে।